চেয়েছিলাম আলোচনার বিষয়বস্তু ছিল ইংরেজিতে বলি এথিক্স অফ মডার্নিটি। এখন এথিক্স এর কি বাংলা করা যায় এটা নিয়ে আমাদের একটা সমস্যা আছে। আমাদের দেশের লোকের সাধারণত নীতি নৈতিকতা কথাটা বলে। নীতি নৈতিকতার মানে হলো, আপনি হয়তো লক্ষ্য করবেন যে মোরালিটির অনুবাদ হিসেবে লোকে করে, কিন্তু মোরালিটি এবং এথিক্স যে আলাদা এটা বোঝার জন্য আমি বাংলা অনুবাদে বিচার কথাটা ব্যবহার করেছি। আপনারা খেয়াল করবেন, নাম দিয়েছি। আমি যদি স্ক্রিনটা একটু শেয়ার করি আপনারা দেখতে পাবেন। এইটা হচ্ছে সাল বদলে আরো আধুনিক যুগের নীতি বিচার। আমি তিনটা কথা দিয়ে শুরু করি। আগে নীতি বিচার কথাটাই বলি, যে কবিতা সম্পর্কে যখনই কোনো কথা আসে তখন লোকে মনে করে যে নীতি বিচার কথাটা কবিতার সাথে কেমন করে যায়, বদলে জন্মের 200 বছর পূর্ণ হচ্ছে। বোদলেয়ারের জন্ম 1821 সনে। 2021 সনে 200 বছর পূর্ণ হচ্ছে। 9 এপ্রিল তার জন্মদিন পালন করা হবে। কিন্তু আমরা এই জন্মদিন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করিনি। গত বছর আমরা যেটা করতে চেয়েছিলাম, আলোচনার বিষয়বস্তু ছিল ইংরেজিতে বলি এথিক্স অফ মডার্নিটি। এখন এথিক্স এর কি বাংলা করা যায় এটা নিয়ে আমাদের একটা সমস্যা আছে। আমাদের দেশের লোকের সাধারণত নীতি নৈতিকতা কথাটা বলে। নীতি নৈতিকতার মানে হলো, আপনি হয়তো লক্ষ্য করবেন যে মোরালিটির অনুবাদ হিসেবে লোকে করে, কিন্তু মোরালিটি এবং এথিক্স যে আলাদা এটা বোঝার জন্য আমি বাংলা অনুবাদে বিচার কথাটা ব্যবহার করেছি। আপনারা খেয়াল করবেন, নাম দিয়েছি। আমি যদি স্ক্রিনটা একটু শেয়ার করি আপনারা দেখতে পাবেন। এইটা হচ্ছে সাল বদলে আরো আধুনিক যুগের নীতি বিচার। আমি তিনটা কথা দিয়ে শুরু করি। আগে নীতি বিচার কথাটাই বলি, যে কবিতা সম্পর্কে যখনই কোনো কথা আসে তখন লোকে মনে করে যে নীতি বিচার কথাটা কবিতার সাথে কেমন করে যায়, বদলে তো কবি হিসেবে পরিচিত। আমি সেই কথাটা একটু আপনাদের সাথে শেয়ার করবো একটু পরেই। তো আমাদের বর্তমান আলোচনার বিষয় হচ্ছে তিনটা শব্দের উপর আমি কেন্দ্র করছি: নীতি বিচার কি, আর আধুনিক যুগ কি যুগ, আর বদলেয়ার বা কোন লোক। এই তিনটা কথাই আমাদের আলোচনা থাকবে। কিন্তু আমি বিমূর্ত আলোচনায় যাবার আগে আপনাদের বলি আমার কর্মসূচিটা কি। বদলেয়ারের কবিতার বই হিসেবে যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, যেটা নানা প্রকার অনুবাদ হয়েছে, ইংরেজি নাম হচ্ছে ফ্লাওয়ার্স অফ ইভিল, ফরাসি নাম হচ্ছে লে ফ্লর দু মাল। আমরা এটা জানি। তাহলে ফরাসি কবিতার বইটা পুরোপুরি অনুবাদ হয় নাই বাংলায়, কিন্তু তার বেশিরভাগ কবিতা বুদ্ধদেব বসু বাংলায় অনুবাদ করেছিলেন আজ থেকে 60 বছর আগে। সাল বদলে আর তার কবিতা এই নামে এটা আমরা পেয়েছি। 1960-61 সনের দিকে এটা অনুবাদ হয়েছিল। সেই অর্থে আজকে 60 বছর পার হয়েছে। কিন্তু তার দ্বিতীয় যে বইটি, এটার বাংলা অনুবাদ হয়েছে 2009 সনে কলকাতা থেকে একটা, ওনার নাম ভদ্রলোক দিয়েছেন গৌতম পাল, যে নাম দিয়েছেন সাল বদলেয়ারের লিপিকা। উনি রবীন্দ্রনাথের লিপিকার সাথে তুলনা করে এই নামটা দিয়েছেন। কিন্তু বইয়ের ফরাসি নাম দুটো, একটা হচ্ছে লো স্প্লিন দু প্যারি। এখন এটা স্প্লিনের কি অনুবাদ করব সেটা একটা কঠিন বিষয়, আমি সেটা সমস্যা দেখাবো। আর একটা উপশিরোনাম আছে যেটার নাম হচ্ছে পেটি পোয়েম অফ প্রোজ, লিটল পোয়েমস ইন প্রোজ, বা ছোট ছোট গদ্য কবিতা। কবিতা আবার গদ্য কবিতা। এই বইটা বদলেয়ারের মৃত্যুর পরে 2 বছর পরে বের হয়। আপনারা জানেন বদলেয়ার মারা যান 1867 সনে, যে বছর কার্ল মার্কসের ক্যাপিটাল প্রকাশিত হয়। আর 2 বছর পর 1869 সনে, যে বছর মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন, সেই বছর ওই বই প্রকাশিত হয়। তো সেটার বাংলা প্রথম অনুবাদ আমি দেখি 2009 সনে। আমি সম্প্রতি একটা নতুন অনুবাদ করার চেষ্টা শুরু করেছি। এইটা থেকেই কয়েকটা কবিতা আপনাদের আমি পড়ে শোনাবো আমার অনুবাদ থেকেই, কারণ এখানে ইংরেজি অনুবাদ ব্যবহার করবো না আমি, যেহেতু ফরাসি অনেকের কাছেই ক অক্ষর গো মাংস, সেটা প্রায় বৃথা। আমি বাংলা তার 4টা ছোট ছোট কবিতা বা 5টা কবিতা আজকে সময় অনুসারে পড়ে তারপরে মন্তব্য করব। এখন বলি আমাদের সেমিনারের বিষয়ের সাথে বদলেয়ারের সাথে এর সম্পর্ক কি। নীতি বিচারের সাথে এরিস্টটল থেকে বাদিও পর্যন্ত যদি নীতি বিচারের গল্প আমরা বলি, তাতে বদলেয়ার কোন জায়গায় থাকেন। তা আমি বদলেয়ারের জন্ম বা মৃত্যু দিয়ে আপনাদের বোঝাতে চাই তিনি হচ্ছেন ফরাসি বিপ্লবের কবি। এটা আপনারা লিখে রাখতে পারেন। ফরাসি বিপ্লবের যে বছরটাকে আমরা বলি 1789 সন, তার প্রায় 32 বছর পরে বদলেয়ার জন্মান।
একথা সত্য, কিন্তু ফরাসি বিপ্লব তখনই শেষ হয়ে যায়নি। বোদলেয়ারের যৌবনকালে 1848 সনে তার বয়স যখন ধরুন 27 বছর, তখন প্যারিসে পরপর দুটো বিপ্লব হয়, একটা ফেব্রুয়ারিতে, একটা জুনে। সেই বিপ্লবগুলিতে বোদলেয়ার সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছিলেন। এই তথ্যকে অনেকে গণ্য করেন না। বলা বাহুল্য, ওই বিপ্লব পরাজিত হয়। 3 বছরের মধ্যে সেখানে একটা সামরিক কুদেতা হয় এবং একজন ভদ্রলোক, নেপোলিয়নের ভাতিজা হিসেবে পরিচিত লুই নেপোলিয়ন, অথবা তাকে নেপোলিয়ন দ্য থার্ড, তৃতীয় নেপোলিয়ন বলা হয়, তিনি ক্ষমতায় আসে, প্রায় 20 বছর ক্ষমতায় ছিলেন এবং ওই যুগের মধ্যে বোদলেয়ার মারা যান। জানেন যে বোদলেয়ারের প্রথম কবিতার বইটি 1857 সনে বের হয় এবং এটা বের হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে এর বিরুদ্ধে মামলা হয়। মামলা হয়ে বোদলেয়ারকে শাস্তি দেওয়া হয়। বলা হয় যে এই কবিতার বইয়ের 6টি কবিতা নিষিদ্ধ করা হলো। এগুলি দ্বিতীয় মহাযুদ্ধের পরেই মাত্র আইনগতভাবে মুক্তি পেয়েছে ফরাসি দেশে। এটা তথ্য আপনারা সকলেই জানেন, কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি। লে ফ্লর দু মালের 6টি নিষিদ্ধ কবিতা বাদ দিয়ে বোদলেয়ার করেন 4 বছর পরে 1861-তে তার ওই বইয়ের দ্বিতীয় সংস্করণ বের করেন। সেই দ্বিতীয় সংস্করণে তিনি আরেকটা বাড়তি অংশ যোগ করেছিলেন, যেটার আমরা ইংরেজিতে বলি প্যারিজিয়ান পিকচার্স। এটা তাবলু প্যারিজিয়ান। এটা কি জিনিস? সেই জিনিসটা যদি বুঝি আমরা, তাহলে এই গদ্য কবিতার বইটা বুঝবো। গদ্য কবিতার বিষয়টা হচ্ছে প্যারিসকে কেন্দ্র করে, যেটা তৎকালীন সাম্রাজ্যের কেন্দ্র। প্যারিস শুধু ফরাসি দেশের রাজধানী নয়, ফরাসি সাম্রাজ্যের রাজধানী, এটা ভুলে গেলে চলবে না আমাদের। তো বোদলেয়ারের এই কবিতার বইটি নিয়ে অনেক দিন একটু কম আলোচনা হতো, লোক এটাকে অবহেলা করেছিল। সম্প্রতি মানে গত 40 বছরে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে, শুধু ফরাসিতে নয়, ইংরেজিতেও, আর অন্যান্য ভাষাতে এটা অনুবাদ হয়েছে। আমি যতটুকু দেখেছি ইটালিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ এবং অন্যান্য ভাষায়, সে যেটার পরিসীমা নাই, এমনকি তুর্কি ভাষায়, চীনা ভাষা, সব ভাষাতে অনুবাদ হয়েছে। বাংলাতেও হয়েছে, আমরা দেখেছি। কিন্তু অনুবাদ বড় কঠিন জিনিস, আপনারা জানেন। আপনি যেটাই করেন না কেন, একটা ভিন্ন কথা বলা যাবে। তো বাংলা কিন্তু সমৃদ্ধ ভাষা, আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। তা আমি আজকে যেটা করতে চাই, বোদলেয়ারের নীতি বলতে যা বোঝানো হচ্ছে, প্রথমে কবিতা বলতে আমরা সাধারণত যা বলি বা বুঝি, এগুলি সেই কবিতা নয়, এগুলি হচ্ছে গদ্য কবিতা। অনেকে এগুলিকে কবিতায় মনে করবেন না, সেটা আমি বলছেন। কবিতা বলতে যেরকম অন্তমিলের প্রশ্ন আসে, ছন্দের প্রশ্ন আছে, সেই জন্য কবিতাগুলি লেখার সময় বোদলেয়ার প্রথমে করেন কি 20টি কবিতা 1864 সনের দিকে জীবিত অবস্থায় এক পত্রিকার সম্পাদকের কাছে পাঠিয়েছিলেন, একসাথে 20টি। আমি যে বইটা অনুবাদ করছি, যেটা বাজারে পৃথিবীতে আছে, এটাতে 50টি কবিতা আছে। এই 50টি কবিতা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি বোদলেয়ার পরিকল্পনা করেছিলেন তিনি 100টি কবিতা লিখবেন, কিন্তু তার আগে তার মৃত্যু হয়। কিন্তু তার মৃত্যুর পরে তার বন্ধুরা মিলে এই 50টা বের করেছেন এবং তিনি পত্রিকায় প্রথম 20টা পাঠাবার সময় সম্পাদককে যে চিঠি লিখেছিলেন, সেটাই এখানে মুখবন্ধ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন তার যে ফরাসি ভাষা, তার রচনাবলী বেরিয়েছে এখন একজন অত্যন্ত প্রথম শ্রেণীর সম্পাদকের তত্ত্বাবধানে, তার নাম হচ্ছে ক্লদ পিশোয়া। ক্লদ পিশোয়া সম্পাদিত বোদলেয়ারের রচনাবলীতে এই চিঠিটা মুখবন্ধ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি সেটা দিয়ে শুরু করি। বোদলেয়ারের কবিতাগুলো কি রকম, আমি এখন আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করি। তাহলে হ্যাঁ, আমার তো শেয়ার করা আছেই। এইটা যাওয়ার আগে আমি আরেকটা তার ওই প্রবন্ধটাতে যাই, তাহলে উনি কি করেন। এই মুখবন্ধ, বন্ধুকে চিঠি লেখার জন্য তিনি আমি মুখবন্ধের প্রথম পাতায় আসি। এই সম্পাদকের নাম হচ্ছে আরসেন হুসেই, একটা ফরাসি নাম। ইনি একজন ছোটখাটো কবি, কিন্তু বোদলেয়ার তাকে যে বিনয়ের সাথে চিঠিটা লিখছেন, তাতে আপনারা দেখতে পাবেন বোদলেয়ারের এথিক্স কি বলতে আমি যেটা বোঝাচ্ছি, এথিক্স জিনিসটা খুব একটা সহজ জিনিস নয়। সেটা আমি আপনাদের আরেকটু সংক্ষেপে বলি কেন সহজ জিনিস নয়। আমাদের দেশের মানুষের কোনো এথিক্স বুঝতে হলে মানুষের ভাষাতে বুঝতে হবে। ভাষার মধ্যে দু রকম কথা আছে, কোনো কথা আপনি সরাসরি বলেন, কোনো কথা আপনি তির্যক বা ব্যঙ্গ আকারে বলেন। আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে আমি শুরু করব। যে আমাদের দেশের লোক ব্যঙ্গ বুঝতে পারে না। এখন মানুষ যখন অত্যাচারে, নিষ্পেষণে অতিপীড়িত থাকে, তখন তার রসবোধ সে হারিয়ে ফেলে। তার কাছে আদি রস ছাড়া আর কোনো রস থাকে না। কিন্তু বোদলেয়ারের রস বুঝতে হলে বোদলেয়ারকে শুধু আদি রসের কবি হিসেবে নিলে চলবে না। তার মধ্যে যেটাকে আমরা বাংলায় বলে ব্যাজস্তুতি, সেই ব্যাজস্তুতি আপনার দরকার বোঝার জন্য। ধরুন 2018 সনের 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল বাংলাদেশে, আমি এক টেলিভিশন অভিজ্ঞতা বলছি। টেলিভিশন সাংবাদিক যাকে ইন্টারভিউ করছেন, তাকে জিজ্ঞাসা করলেন নির্বাচন কেমন হয়েছে। ভদ্রলোক বললেন ভালোই হয়েছে, কারণ নির্বাচন কেন্দ্রে লোকজন নাই, কোনো মারামারি নাই।
আমি নির্বাচনটা ভালোই মনে করি, এরকম নির্বাচন হয়তো ভালো যেখানে কোনো লোকজন নাই। তখন নিচে অনেক লোক মনে করছে এই ভদ্রলোক এই নির্বাচনকে সমর্থন করলেন, এই তো দালাল। তো বোঝেন আমাদের মানুষের ভাষার যখন এই অবস্থা হয় তখন বোধদারের কবিতা অবস্থা কঠিন হবে। তো বোধলেয়ার তার সম্পাদককে চিঠিতে লিখছেন, আমি সার কথাটা আগে বলি, ভাই আপনাকে 20টি কবিতা পাঠাচ্ছি, এই কবিতাগুলি আমি একজনের অনুকরণ করে শুরু করেছিলাম লিখতে, কিন্তু দেখলাম যে শেষ পর্যন্ত আমি অনুকরণ করতে সফল হইনি, এগুলো অন্য কিছু হয়েছে। এখন আপনার হাতে বিচার করার ভার কবিতাগুলো কবিতা হয়েছে কিনা। আমি এক কবিকে অনুকরণ করে লেখা শুরু করেছিলাম, এটা আমাকে বলতে হবে, কিন্তু শেষ পর্যন্ত আমার কবিতা তার মতো হয়নি, অন্য কিছু হয়েছে। অন্য কেউ হলে মনে করতো কি ভালোই তো, নতুন একটা সৃষ্টি হয়েছে, কিন্তু আমি মনে করি এটা আমার জন্য অপমানজনক। কেননা কবির শ্রেষ্ঠত্ব হচ্ছে তিনি ঠিক যেটা পরিকল্পনা করে কাজ করতে শুরু করেছিলেন সেটা বাস্তবায়ন করা হুবহু। কিন্তু আমি তো হুবহু সেটা বাস্তবায়ন করতে পারিনি। মানে আমাদের দেশে এখন বিশ্ববিদ্যালয়ে প্লেজিয়ারিজম একটা সমস্যা, লোকে অপরের লেখা নকল করে। উনি বলে আমি নকল করতে চেয়েছিলাম ভাই, কিন্তু নকল তো হলো না, এখন আপনি বিচার করেন। আপনারা পড়েন দেখি, আমি আপনাদের সাথে শেয়ার করি এখন। প্রিয় বন্ধু, ছোট্ট একটি রচনা পাঠাইতেছি আপনাকে। নিতান্ত অবিচার না করিলে বলা চলিবে না ইহার লেজও নাই মাথাও নাই। কেননা উল্টাটাই বরং সত্য, মাথা আর লেজ ইহার মধ্যে দুইটাই আছে যুগপদ, পর্যায়ক্রমে এবং পরস্পর। আরজ গোজার এই বিবেচনা পূর্বক দেখিবেন এই সন্নিবেশটা আমাদের সবাইকে, আপনাকে, আমাকে আর পাঠককে কি সুন্দর সুবিধাই না দান করিতেছে। আমি আমার স্বপ্ন বিলাসে, আপনি পাণ্ডুলিপিতে, পাঠক পড়নার মাঝখানে। কারণ পাঠকের নারাজ মন টানিয়া লইবার মতলবে অবান্তর নকশার অনন্ত সুতায় আটকাই নাই আমি। দাঁড়ার একটা কষের খুলিয়া ফেলেন তো দেখিবেন কষ্টকর স্বপ্ন বিলাসের দুইটা টুকরা অক্লেশে এক হইয়া গিয়াছে। জিনিসটা কাটিয়া খণ্ডে খণ্ডে দেদার বিভক্ত করেন, দেখিবেন প্রত্যেকেই স্বতন্ত্র স্বতন্ত্র বিরাজ করিতেছে। আলাদা হইলেও টুকরাগুলি আপনার প্রীতি উৎপাদন করিবে আর আনন্দ যোগাইবে। এই আশায় আস্ত সাপটাই আপনার খেদমতে নিবেদনের সাহস পাইলাম। দ্বিতীয় অংশ আসেন। ছোট্ট একটা স্বীকারোক্তি আছে আমার। আলোয়সিয়াস বেরত্রাঁর বিখ্যাত রজনীর গাসপার বইটি, এটা ফরাসি নাম হচ্ছে গাসপার দু লা নুই বইটি, যে বইটি আপনার, আমার আর আমার মহলে আরো কয়েকজনের পড়া, সেই বইয়ের বিখ্যাত বলিবার অধিকার কি নাই? এটা তিনি বন্ধনীর মধ্যে লিখছেন। আমি অন্তত 20 বার পড়িয়াছি। পড়িতে পড়িতে আমার ইহাতে, এখানে এটা ছাপার বলেছে, আমার এটা ইয়া দেওয়া উচিত ছিল, ইহাতে পুরাকালের জীবনধারার বিস্ময়কর রূপময় ছবি আঁকিতে যে পদ্ধতির প্রয়োগ হইয়াছে সে পদ্ধতি আধুনিক জীবনধারা, অথবা অধিক কি বলিব, আধুনিক এবং বিমূর্ত কোন বিশেষ জীবনধারার বয়ানে প্রয়োগ করা যায় কিনা, এহেন একটা চিন্তার উদয় হইল। এটা অনুবাদ করতে আমার কষ্ট হয়েছে। উনি বলছেন উইন ভি মডার্ন এ অ্যাবস্ট্রে, মানে এ লাইফ মডার্ন এন্ড অ্যাবস্ট্রাক্ট। এখন এই অনুবাদ করা বাংলা খুব কঠিন, সেই জন্য আমি বিশেষ লিখেছি এখানে আধুনিক এবং বিমূর্ত কোন জীবনধারার। কারণ ওই ভদ্রলোক প্রাচীনকালে জীবনপত্র লিখেছেন, আবার পড়ছি আমি, ইহার সমতুল্য কিছু লেখা যায় কিনা, এটা ছিল ওনার মতে বিচার। ইহাতে পুরাকালের জীবনধারার বিস্ময়কর রূপময় ছবি আঁকিতে যে পদ্ধতির প্রয়োগ হইয়াছে সে পদ্ধতি আধুনিক জীবনধারা, অথবা অধিক কি বলিব, আধুনিক এবং বিমূর্ত কোন জীবনধারার বিশেষ বয়ানে প্রয়োগ করা যায় কিনা, এহেন একটা চিন্তার উদয় হইল। তারপরে নতুন প্যারায় বলছেন, উচ্চ আবিলাসের দিনে, ইন আওয়ার ডেজ অফ অ্যাম্বিশন, আমাদের মধ্যে ছন্দ আর অন্তমিল বর্জিত অথচ সঙ্গীত মুখর এক প্রকার অলৌকিক কাব্যময় গদ্যের, এখানে কম্পিউটারে চেঞ্জ হয়ে যায়, যা হইবে প্রাণের গীতিময় আন্দোলন, স্বপ্ন বিলাসের ওঠানামা, সজ্ঞান মনের ঝাঁকুনির সঙ্গে খাপ খাওয়াইবার মতন বেশ পরিচালিত আর বেশ সক্রিয় স্বপ্ন কে না দেখিয়াছে। যৌবনে আমরা সবাই এই ধরনের কবিতা লিখতে চেয়েছি, উনি বললেন, আপনিও চেয়েছিলেন। সবচেয়ে বড় কথা, বড় বড় নগরের চলাফেরা, তাহাদের অজস্র সম্পর্ক সূত্রের চৌরঙ্গি, ক্রসরোডস, এই একরোখা আদর্শটার জন্ম দিয়াছে। প্রিয় বন্ধু, আপনি নিজেও কি কাঁচওয়ালার আর্তচিৎকার একটা গানে তর্জমার, আর সেই আর্তচিৎকার পথের আকাশ ছোঁয়া কুয়াশা ভেদ করিয়া চিলে কোঠা পর্যন্ত যে বিষাদের আবহ পৌঁছায়, তাহা শীতল গদ্যে প্রকাশের কোশেষ করেন নাই?
এই ভদ্রলোক একটা কবিতা লিখেছিলেন, এটা হলো কি সং অফ দি ভিত্রিয়ের, এটা মানে সং অফ কাঁচওয়ালার গান নামে। এটাই উনি রসিকতা করে বলছেন সম্পাদককে। সম্পাদকরা সাধারণত জানেন, আমি কারোর প্রতি ইয়ে করে বলছি না, ইঙ্গিত করে বলছি না, সাধারণত তারা নিম্ন শ্রেণীর কবি হয় এবং তারা আবার ভাষার উপরে অনেক বেশি আধিপত্য বিস্তার করার চেষ্টা করে তাদের অক্ষম প্রতিভা নিয়ে। তো এইরকমই একজন সম্পাদক আর কি। কিন্তু এখন বদলার শেষ কথায় বলছেন, কিন্তু সত্য বলিতে কি ভয় হয়, এই পরশ্রী কাতরতা আমার সকাশ কোন সুখের খবর বহন করিয়া আনে নাই। পরিশ্রমের কাজটা হাতে লইতে না লইতেই টাহর হইল আমার অন্বিষ্ট কুহেলিকা মাখা আর উজ্জ্বল আদর্শ হইতে মিস্টিরিয়াস অ্যান্ড ব্রিলিয়ান্ট। আমার অনুবাদগুলি হলো খসড়া অনুবাদ। আদর্শ হইতে মাত্র দূরে সরিয়া যাইতেছি না, বরং একান্তই আলাহিদা একটা, ইহাকে আদৌ একটা কিছু যদি বলা চলে, একটা কিছু ঘটাইতে চলিয়াছি। এহেন দুর্ঘটনায় অন্য কেহ হয়তো গর্বই বোধ করিতেন, কিন্তু তিনি যাহা করিবেন বলিয়া পণ করিয়াছিলেন, হুবহু তাহা সম্পাদন করায় কবির পক্ষে সর্বোচ্চ সম্মানের কাজ। এই সত্যে যে মন আস্থাবান, তাহার দিক হইতে যাহা ঘটিয়া গিয়াছে তাহা সাংঘাতিক অপমানজনক না হইয়া পারে না। আপনারই একান্ত স্নেহভাজন শাবো। ফরাসিতে আছে সিবি। এটা আমি করলাম কি জন্য, আপনাদের বোঝাবার জন্য যে এই মুখবন্ধটা পড়লে গোটা বইয়ের মুখবন্ধের কিছুটা আভাস পাওয়া যায়। এইখানে আপনি দেখবেন এইটাকে বলে এথিক্যাল আইরনি। অর্থাৎ সোজা উনি বলছেন না, আমি এই যে গাসপার দুলানু বই যে লিখেছেন তার নাম হচ্ছে আলোয়সিয়াস বার্ট্রান, আমরা ইংরেজিকে বার্ট্রান বলি, এইভাবে ফরাসি উচ্চারণ করে। সেই লোকের বই 1841 বেরিয়েছিল। বোদলেয়ারের বয়স তখন 20 বছর। তিনি পরে ওই মারাই গেছেন, তার মৃত্যুর পরে ওই বই তার বন্ধুরা বের করেছিল। ওটা ছিল প্রাচীনকালের জীবনযাত্রার বিবরণ, এবং তার মধ্যে যে গদ্য রীতিটা ব্যবহার করেছেন বোদলেয়ার বলছে আমি সেটা থেকে শুরু করলাম, কিন্তু আমার লক্ষ্য কি, এখানে বড় বড় নগরের চলাফেরা, তাহাদের অজস্র সম্পর্ক সূত্রের চৌরঙ্গী। আপনারা জানেন বোদলেয়ারের এই বই প্রকাশের প্রায় 70 বছর পরে ওয়াল্টার বেঞ্জামিন বা ওয়াল্টার বেনিয়ামিন বোদলেয়ারকে পুনরাবিষ্কার করেন, আবার প্যারিসে এসেই। তিনি একজন জার্মান লেখক। তিনি দিলেন যে বোদলেয়ার হচ্ছে আসলে আধুনিক বড় বড় নগরের কবি, এটার উপর গুরুত্ব দেওয়া শুরু করলেন, এবং বোদলেয়ার যে এথিক্যাল কবি সেটাও তিনি আবিষ্কার করলেন। কাজে আজকে আমি যে কথাগুলি বলছি এগুলো সম্পূর্ণ আমার কথা নয়, এই বিষয়ে বলা বোধহয় বাহুল্য, তবু আপনাদের জানিয়ে রাখছি। এবং এই জন্য বেঞ্জামিন তার যে কয়েকটা প্রবন্ধ লিখেছিলেন সবগুলো প্রকাশ করতে পারেন নাই। তার মৃত্যুর আগে একটা প্রবন্ধ বেরিয়েছিল যে নাম সাম মোটিভস ইন বোদলেয়ার নামে। বোদলেয়ারের ব্রত নামে এটা অনুবাদ করা যায় বাংলায়, কিন্তু কেউ কোনো অনুবাদ করেছে কোনো বাঙালি শিক্ষিত লোক আমার চোখে পড়ে নাই। করতে পারে পশ্চিমবঙ্গে, পূর্ব বাংলায় কেউ করেছে বলে আমি জানি না।